চেকপোস্ট লিখেছেন নিমাই ভট্টাচার্য। সত্যি কথা বলতে কি, এখানে 2 পাইস উপরিয়ায় আছে ঠিকই, কিন্তু বড্ড ঝামেলার কাজ। কখন যে কি ঘটে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই, তাই সব সময় টেনশনে থাকতে হয়। কথাগুলো বলে একটু শুকনো হাসি হাসে সামন্ত। আমার দিকে তাকিয়ে হাসে, বোধহয় আমার কাছে সমর্থন বা সমবেদনা চায়। এত বছর পর ওর সঙ্গে আমার হঠাৎ দেখা, একেবারেই অভাবিত। আমি স্বপ্নেও ভাবিনি হরিদাসপুর চেকপোস্টে ওর সঙ্গে দেখা হবে। কিন্তু সে যাই হোক, ও নির্বিবাদে আমার সঙ্গে কথাগুলো বলল। আমি একটু অবাকই হলাম, তবু ভালো লাগলো। ঘরের বাইরে দরজার মাথায় কাঠের ফলকে লেখা আছে এনসি সামন্ত, অফিসার ইনচার্জ, ইমিগ্রেশন চেকপোস্ট হরিদাসপুর। এপার ওপারের কাস্টমস ও চেকপোস্টের কর্মী অফিসারদের কাছে ও সামন্ত বলেই পরিচিত। সাধারণ যাত্রীদের কাছে ও ওসি সাহেব, ছোট বড় মাঝারি দালালরা ওকে বড়বাবু ডাকে। কেউ কেউ হয়তো ওর একটা নোংরা নামও দিয়েছে, এবং তা খুবই স্বাভাবিক। বহু পুলিশ অফিসারের অদৃষ্টেই এই বিশেষ নামকরণের সৌভাগ্য জুটে থাকে। শ্রীকৃষ্ণের শতনামের মতো পুলিশ অফিসারদের খ্যাতি অখ্যাতি অনুসারে নানা নামকরণ হয়, তা আমি জানি। দমদম থেকে উড়োজাহাজে উড়ে গেলে ঢাকা মাত্র 8 ঘন্টার পথ। প্যানাম, ব্রিটিশ এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া বা জাপান এয়ারলাইন্সের বিমানে লন্ডন, নিউ ইয়র্ক, মস্কো, প্যারিস, হংকং, টোকিও যাত্রার মতো বিমানে ঢাকা যাত্রায় আভিজাত্যও নেই, উত্তেজনাও নেই। শুধু তাই নয়, বিমানবন্দরে আত্মীয় বন্ধুদের উপস্থিতি, পুষ্পস্তবক প্রাপ্তি এবং সর্বোপরি আসন্ন বিদায় ব্যথায় কাতর হয়ে প্রেয়সীর দুফোঁটা চোখের জল দেখার সৌভাগ্য হবে না বলেই বিমানে ঢাকা গেলাম না। আমি একাই যাচ্ছি, কিন্তু ঠিক নিঃসঙ্গ নই। বনগাঁ লোকালের কামরাতেই কয়েকজনের সঙ্গে আলাপ হয়েছে। শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার সময় এত ভিড় ছিল যে মনে হলো এবার বোধহয় কুম্ভমেলা বনগাঁতেই হবে। এই ভিড়ের মধ্যে মাত্র 32 ইঞ্চি বুকের ছাতি সম্বল করে টিকে থাকতে পারবো কিনা এই দুশ্চিন্তাতেই বিব্রত ছিলাম। প্রায় অর্ধেক রাস্তা পাড়ি দেবার পর মনে হলো বোধহয় বৈতরণী পার হতে পারবো। একটা সিগারেট ধরিয়ে আশেপাশের যাত্রীদের দেখতেই বুঝলাম এই কামরাতেই আমারই মতো আরও 2-4 জন বিদেশ যাত্রী বনগাঁ চলেছেন। উপযাচক হয়ে আমার আলাপ করতে হলো না। ব্যাগ থেকে পত্রপত্রিকাগুলো বের করতেই সামনের ভদ্রলোক বললেন, তাড়াহুড়োর মধ্যে শিয়ালদাতে কাগজ কিনতে পারিনি, আপনার একটা কাগজ দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কথাগুলো বলতে বলতেই ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে বুঝলাম ইনি লোকাল ট্রেনের নিয়মিত যাত্রী না। অতিরিক্ত লড়াই করার জন্য লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের মুখে যে রুক্ষতা ও ক্লান্তির ছাপ থাকে তা ওর নেই। যাই হোক, পত্রপত্রিকাগুলো ওর সামনে এগিয়ে ধরতেই উনি সেদিনের ইকোনমিক টাইমস তুলে নিলেন। আমি একটু হেসে বললাম, আপনি নিশ্চয়ই ইকোনমিক্সের অধ্যাপক অথবা কোনো চেম্বার অফ কমার্সের সঙ্গে। কথাটা শেষ করার আগেই উনি হো হো করে হেসে উঠে বললেন, আপনি দেখছি কিরিটি রায়। আমিও হাসি, বলি, আমি একজন তুচ্ছ সাংবাদিক মাত্র, তাই বলুন, আমি অধ্যাপনা করি। উনি মাঝারি সাইজের একটা ভিআইপি সুটকেস থেকে রিডিং গ্লাস বের করতেই আমি একটু হেসে বললাম, মনে হচ্ছে আপনিও আমারই মতো বিদেশ যাত্রী। অধ্যাপক মুখোপাধ্যায় হাসতে হাসতে বললেন, ভিআইপি সুটকেস দেখেই ধরে ফেলেছেন? আমি শুধু হাসি। হ্যাঁ, একটা সেমিনারে জয়েন করতে ঢাকা যাচ্ছি। একটু থেমে বললাম, আমার মামারা খুলনায় আছেন, তাই যাতায়াতের পথে খুলনায় কদিন কাটাবো বলে এই পথে চলেছি। ও। আমারই বেঞ্চের একটু ওপাশ থেকে হঠাৎ এক নারী কণ্ঠ শুনি, শুধু আপনারা না, আমিও পাসপোর্ট ভিসা সম্বল করে এই লোকালে চড়েছি। আমি ওর দিকে এক ঝলক তাকিয়েই বলি, তাহলে নারী ভূমিকা বর্জিত নাটক নয়। কথাটা বলেই ভীষণ লজ্জিত বোধ করলাম। ভাবলাম বোধহয় অন্যায়ও হলো। হাজার হোক উনি যুবতী এবং সুন্দরী। সুদর্শন যুবকদের চাইতে সুন্দরী যুবতীরা নিজেদের রূপ সৌন্দর্য সম্পর্কে অনেক সচেতন হন এবং অহংকারী। ওরা মনে মনে আশা করেন এ বিশ্ব সংসারের সব পুরুষই ওর রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন এবং আরও কত কি। কিন্তু রূপ সৌন্দর্যের তারিফ করা তো দূরের কথা। কোনো পুরুষ কোনো কারণে 2-1 কথাবার্তা বললেও সুন্দরী যুবতীরা অসন্তুষ্ট না হলেও অন্তত বিরক্ত বোধ করেন। কথাটা নেহাতি মুখ ফসকে বেরিয়ে গেলেও মুহূর্তের জন্য ভয় হলো, হয়তো উনি একটা বিরূপ মন্তব্য করবেন অথবা আমাকে উপেক্ষা করে অপমানিত করবেন।
না, তেমন কিছু ঘটল না। জয়ন্তী আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, শুধু নাটকে না, জীবনের কোনো ক্ষেত্রেই আমাদের না হলে আপনাদের চলে না। পাশ থেকে মাসিমা বললেন, ঠিক বলেছ মা। অধ্যাপক মুখোপাধ্যায় হাসতে হাসতেই বললেন, কোনো পুরুষ কি কখনো বলেছে যে তাদের জীবনে মেয়েদের কোনো ভূমিকা নেই? আমি জয়ন্তীর দিকে তাকিয়ে চাপা হাসি হেসে বললাম, যাক, আপনার সঙ্গে ঝগড়া করে বেশ সময়টা কেটে যাবে। উনি হাসতে হাসতেই বললেন, শুধু কাজকর্মে না, ঝগড়াঝাটির ব্যাপারেও মেয়েদের খ্যাতি, অনেক খ্যাতি। ওর কথায় আমরা সবাই হাসি। বনগাঁ পৌঁছবার আগেই আমাদের কজনের মধ্যে বেশ আলাপ পরিচয় জমে উঠল। পার্ক সার্কাসের মাসিমা বললেন, বড্ড ভয়ে ভয়ে রওনা হয়েছিলাম, এখন আপনাদের পেয়ে একটু ভরসা পাচ্ছি। আমি হেসে বলি, আপনি তো আচ্ছা লোক মাসিমা, আমাদের এতজনকে পেয়েও আপনার একটু মাত্র ভরসা হচ্ছে। উনি লজ্জিত হয়ে বললেন, না 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 বাবা, তা না, সেই দেশ ছাড়ার পর তো আর যাইনি, তাই মনে মনে বড্ড ভয় ছিল। তাছাড়া আমরা দুই বুড়ো বুড়ি যাচ্ছি তো। অধ্যাপক মুখোপাধ্যায় জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় যাবেন? মাসিমা আর মেসোমশাই প্রায় একসঙ্গে বললেন, আমরা যাব বরিশাল। খুলনা থেকে স্টিমারে যাবেন তো? হ্যাঁ, আমি আপনাদের স্টিমারে চড়িয়ে দেব। মাসিমা বোধহয় মনে মনে ঈশ্বরকে স্মরণ করেই বললেন, যাক, তাহলে আর চিন্তা কি, বরিশালে তো মেয়ে জামাই নাতি নাতনিরা স্টিমার ঘাটে থাকবেই। এবার জয়ন্তী ওদের জিজ্ঞাসা করলেন, বরিশালে বেড়াতে যাচ্ছেন? মাসিমা একটু হেসে বললেন, মেজ নাতনির বিয়ে, বড় নাতনির বিয়েও মাস দেড়েকের মধ্যে হতে পারে, তাই আমাদের নেমন্তন্ন করবেন না? জয়ন্তী হাসতে হাসতে প্রশ্ন করেন, চলো না মা, তোমরা সবাই চলো, তোমরা সবাই গেলে ওরা খুব খুশি হবে। মাসিমা একটু আত্মপ্রসাদের হাসি হেসে বললেন, আমার জামাই বাড়ির ওপর লক্ষ্মী সরস্বতী দুজনেরই কৃপা আছে, তোমরা গেলে ওদের কোনো অসুবিধে হবে না। পত্রপত্রিকাগুলো বের করলেও পড়া হয় না কারোরই। আমরা সবাই গল্পগুজবে মেতে থাকি। গল্পগুজব মানে নিজেদের আলাপ পরিচয়ই একটু ভালোভাবে হয়। মেসোমশাই রেলের ডিএ হয়ে রিটায়ার করেছেন অনেক দিন আগে। কর্মজীবনে বহু বছর কাটিয়েছেন পূর্ব বাংলায়। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাতেই অধিকাংশ সময় থাকলেও কয়েক বছর রংপুরেও ছিলেন। সব ছেলে মেয়েদের জন্মই ওদিকে, দু মেয়ের বিয়েও দিয়েছিলেন ওই দিকেই। বড় মেয়ে বরিশালে থাকে, মেজ মেয়েটি আছে ঢাকায়, বাকি সব এদিকে। বেশ সুখের সংসার ছিল, কিন্তু গত বছর মেজ জামাইটি হঠাৎ ক্যান্সার ধরা পড়ার পর মাস তিনেকও বাঁচল না। মাসিমা পাঁজর কাঁপানো একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেশি দিন বেঁচে থাকলে কপালে এসব দুঃখ থাকবেই। আবার কোনো মতে একটু নিঃশ্বাস নিয়ে বললেন, কপালে আরো কত কি দুঃখ আছে তা ঠাকুরই জানেন। জয়ন্তী বললেন, ও কথা বলছেন কেন মাসিমা? অল্প বয়সে কি মানুষ দুঃখ পায় না? পাই বই কি মা, কিন্তু যত বেশি দিন বাঁচা যাবে তত বেশি কষ্ট পেতে হবে। আমি চুপ করে শুনি। আমি মাসিমা মেসোমশাইয়ের মুখের দিকে তাকিয়ে ওদের বুকের ক্ষতের আন্দাজ করি। জয়ন্তী একটু ম্লান হাসি হেসে বলেন, মাসিমা, সুখ দুঃখ বোঝার কি কোনো বয়স আছে? এতক্ষণ নীরব থাকার পর মেসোমশাই বললেন, ঠিক বলেছ। বনগাঁ লোকাল এগিয়ে চলে। হকারের স্রোতে ভাটার টান হয়। আমি আর অধ্যাপক মুখোপাধ্যায় সিগারেট ধরাই। আরও একটা স্টেশন পার হয়। এবার মাসিমা জয়ন্তীকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাবে মা? আমি এখন রংপুর যাব। ওখানে তোমার কোনো আত্মীয় স্বজন আছেন? আমার বাবা ওখানেই থাকেন, এখন মাও ওখানে আছেন। তাই নাকি? হ্যাঁ। তুমি কলকাতায় থাকো? আমরা 3 ভাই বোন আর মা কলকাতায় থাকি। মাসিমা আবার প্রশ্ন করেন, বাবা মাঝে মাঝে আসেন? কোর্ট বন্ধ থাকলেই বাবা কলকাতায় চলে আসেন। উনি একলা একলাই ওখানে থাকেন? না না, আমার 2 কাকাও ওখানে আছেন। তাছাড়া মা মাঝে মাঝেই যান। ওরা কথা বলেন, আমরাও আমাদের মধ্যে কথাবার্তা বলি। হঠাৎ একবার কানে এলো মাসিমার কথা, স্কুলে পড়ানো ভালো কাজ, কিন্তু বিয়ে করবে কবে? ইচ্ছা করলো জয়ন্তীর দিকে তাকাই, কিন্তু দ্বিধা হলো, লজ্জা করলো। অধ্যাপক মুখোপাধ্যায়ের দিকে তাকিয়ে জয়ন্তীর উত্তর শোনার জন্য উৎকণ্ঠ হয়ে রইলাম। উনি জবাব দিলেন, সবাই কি বিয়ে করে? ছেলেরা বিয়ে না করেও থাকতে পারে, কিন্তু মেয়েদের কি তা সম্ভব? বনগাঁ পৌঁছাবার 10-15 মিনিট আগে আমি মাসিমাকে জিজ্ঞেস করি, কি মাসিমা, কেমন লাগছে? মাসিমা খুশির হাসি হেসে বলেন, তোমাদের মতো ভালো ছেলে মেয়ে পাবার পরও কি খারাপ থাকতে পারি? তাই বলুন। আমি হাসি চেপে বলি, বিশেষ করে আমার প্রশংসা না করে উপায় নেই। আমার কথাই শুধু ওরা না,
আরও একজন হাসেন। হাসি থামলে তির্যক দৃষ্টিতে আমার দিকে একবার দেখে নিয়ে জয়ন্তী বলেন, সবচাইতে আমি ভালো, তাই না মাসিমা? জয়ন্তীর প্রশ্ন শেষ না হতেই ট্রেন বনগাঁ স্টেশনে ঢোকে। অধ্যাপক মুখোপাধ্যায় মাসিমাকে জবাব দেবার সুযোগ না দিয়েই বলেন, আমার মতো ভালো মানুষ হয় না, তাই না মাসিমা? এতক্ষণ নীরব থাকার পর মেসোমশাই বলেন, তোমাদের মাসিমার কাছে তোমরা কেউই ভালো না, শুধু আমি ভালো। আমরা সবাই হো হো করে হেসে উঠি। ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সাহেবের নাম যাত্রী সাধারণের অবগতির জন্য কাঠের ফলকে অত সুন্দর করে লেখা থাকলেও আমার নজরই পড়েনি। ওসি সাহেবের নাম জানার প্রয়োজনও বোধ করিনি। দারোগা বাবুরা কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তা জানতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। চেকপোস্টের বড় দারোগা বাবু সম্পর্কে আমার সামান্যতম আগ্রহ বা উৎসাহ ছিল না বলেই বোধহয় অমন করে জড়িয়ে পড়লাম। ভাগ্যবিধাতা সত্যি বড় রসিক। এ সংসারে কাছের মানুষই দূরে যায়, দূরের মানুষই আপন হয়। একদিন যাকে তুচ্ছ মনে হয়, যাকে অবজ্ঞা করি, সম্মান দিতে চাই না, সেই মানুষটাই একদিন মনের মন্দিরের পরম প্রিয় বিগ্রহ হয়ে ওঠেন। শুধু কি ব্যক্তির জীবনে, জাতির জীবনে, ইতিহাসের পাতায় পাতায় এর অসংখ্য নজির ছড়িয়ে আছে। বনগাঁ লোকালের অসংখ্য অপরিচিত মানুষের ভিড়ের মধ্যে থেকেও যারা হঠাৎ আমার প্রিয়জন না হলেও পরিচিত হয়েছেন, তারা সবাই বাইরে দাঁড়িয়ে রইলেন। আমি ওদের সবার পাসপোর্ট হাতে নিয়ে ইমিগ্রেশন চেকপোস্টের ঘরে ঢুকে এদিক ওদিক দেখছি। এমন সময় হঠাৎ এক দারোগা বাবু আমার দিকে তাকিয়েই বললেন, আরে বাচ্চু, তুমি? অতীতে ছাত্র জীবনে আমি যে নিত্যচরণ সামন্তকে চিনতাম ও আজকের এনসি সামন্তর মধ্যে আকাশ পাতাল ফারাক। নিত্যচরণ আগে ছিল রোগা, আজকের এনসি মোটা। অতীতে যার মাথা ভর্তি চুল সব সময় বিশুদ্ধ সরিষার তেলে তৈলাক্ত থাকত, এখন সে মাথায় তবলা বাজানো যায়। নিত্য কলেজে পড়ার সময়ও শুধু শার্টের গলার বোতামটি বন্ধ করত না, ধুতির কোঁচাটি পর্যন্ত মাটি থেকে কয়েক ইঞ্চি উপর পর্যন্ত ঝুলে থাকত। সেই মানুষটি আজ দারোগা বাবুর পোশাকে সজ্জিত। সর্বোপরি সেদিনের সেই পাঁশকুড়া মেচেদা লোকালের যাত্রী নিত্যর চোখে মুখে যে অবিশ্বাস্য গ্রামীণ সারল্যের ছবি ফুটে উঠত, তা আজ কোথায় হারিয়ে গেছে। আজকের বড়বাবুর চোখে মুখে শিকারীর সুপ্ত হিংস্রতা ও ক্রূরতার চাপা ইঙ্গিত। তাই তো আমি ওকে চিনতে পারি না। অবাক হয়ে দারোগা বাবুর দিকে তাকাই। না দারোগা বাবু আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। একটু এগিয়ে এসেই হাসতে হাসতে আমাকে জড়িয়ে ধরে বললেন, আরে ভাই, আমি নিত্যচরণ সামন্ত। এবার উনি দুহাত দিয়ে আমার দুহাত ধরে আমার মুখের সামনে মুখ নিয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, এবার মনে পড়ছে? আমি প্রায় ভূত দেখার মতো কোনো মতে বিড়বিড় করে বলি, তুমি নিত্য, সেই মেচেদা পাঁশকুড়া? হ্যাঁ, আমি সেই নিত্য। তুমি দারোগা হয়েছ? দেখেও বিশ্বাস হচ্ছে না। এবার আমি প্রায় স্বাভাবিক হয়ে বলি, আগে তো চোরেরাই তোমাকে মারধর করত, আর এখন তুমি চোর ডাকাত ধরো। আমার এই কথার জবাব না দিয়ে ও আমাকে টানতে টানতে ওর পাশের চেয়ারে বসিয়েই হুঙ্কার দিল, এই জগদীশ, নগেন, আর হাওয়া না খেয়ে একটু শুনে যাও। বড়বাবুর হুঙ্কার শুনে প্রায় নেকড়ে বাঘের মতো লাফ দিয়ে একজন কঙ্কালসার কনস্টেবল বলল, হ্যাঁ স্যার। চোখ দুটো গোল গোল করে বেশ ধমক দেবার সুরেই নিত্য বলল, তোমরা সব কে কোথায় থাকো? দয়া করে একটু মিষ্টি টিষ্টি আর স্পেশাল চা আনো। দেখছো না আমার ছাত্র জীবনের বন্ধু এসেছেন। আমি কনস্টেবলটিকে কিছু বলার আগেই সে আগের মতোই এক লাফে ঘর থেকে বেরিয়ে গেল। হাতের পাসপোর্টগুলো দেখিয়ে এবার আমি নিত্যকে বলি, ভাই, আমার সঙ্গে আরও কয়েকজন। হাজার হোক দারোগা বাবু, ওরা বুঝি হাঁ করলেই হাওড়া বোঝেন। আমার মুখের কথা সে সবার আগেই ও চেয়ার ছেড়ে দরজার কাছে গিয়ে আমাকে বলল, কই তোমার ফ্যামিলির সব কোথায়? ওরা সবাই একটু পাশে দাঁড়িয়েছিলেন। আমি এগিয়ে ওদের কাছে যেতেই নিত্য ঢিপ ঢিপ করে পার্ক সার্কাসের মাসিমা মেসোমশাইকে প্রণাম করে হাসতে হাসতে বলল, আমি আর বাচ্চু একসঙ্গে পড়াশোনা করেছি। মাসিমা মেসোমশাই হতবাক হয়ে ওসি সাহেবের দিকে তাকাতেই নিত্য একবার সবাইকে দেখে নিয়েই অধ্যাপক মুখোপাধ্যায়কে নমস্কার করে বলল, আমি আপনার ভাইয়ের ক্লাস ফ্রেন্ড। অধ্যাপক মুখোপাধ্যায়ও দারোগা বাবুর কাণ্ড দেখে অবাক, কিন্তু এবারও উনি কিছু বলার আগেই জয়ন্তীকে নমস্কার জানিয়েই নিত্য একটু হেসে বলল, আপনি নিশ্চয়ই আমার বন্ধু পত্নী। এ যেন এসপ্ল্যানেড ইস্টে পুলিশ অ্যাকশন। সব পুলিশ সবাইকে লাঠিপেটা না করা পর্যন্ত থামতে জানে না, থামতে পারে না। আমি লজ্জায় বিস্ময়ে নির্বাক।
বড়বাবুর সম্মানিত অতিথি হিসেবে সবাই ঘরে এসে বসার পর অধ্যাপক মুখোপাধ্যায় একটু হেসে বললেন, আমরা কেউই কারোর আত্মীয় না, বনগা লোকালে আলাপ, আমাদের একমাত্র মিল আমরা সব বাংলাদেশে যাচ্ছি। নিত্য অধ্যাপকের বিবৃতির কোনো গুরুত্ব না দিয়েই সন্ন্যাসীর ঔদার্য দেখিয়ে মাসিমাকে বলল, আপনি বাচ্চুর মা না হয় মায়ের মতো তো। সে তো 100 বার। শুধু মাসিমাকেই তত্ত্বজ্ঞান দিয়ে নিত্য ক্ষান্ত হয় না। অধ্যাপক মুখোপাধ্যায়কে বলে, আপনিও আমাদের ভাইয়ের মতো। মুহূর্তের জন্য চোখের দৃষ্টি জয়ন্তীর দিক থেকে ঘুরিয়ে এনেই বলল, আর উনি এখন না হলেও ভবিষ্যতে আমার বন্ধু পত্নী। নিত্য। ইতিমধ্যে চা মিষ্টি এসে যায়। নিত্য প্রায় কন্যাদায়গ্রস্ত পিতার মতো মাসিমাকে বলে, নিন মাসিমা, একটু মিষ্টি খেয়ে যান। এই একটু মিষ্টি বাবা? মাসিমার কথা বোধহয় ওর কানে ঢুকলো না। অধ্যাপক মুখোপাধ্যায় ও জয়ন্তীকে বলল, দাদা একটু মুখে দিন, একটু মিষ্টি মুখ করে চা খান। জয়ন্তী বললেন, এর সিকিভাগ মিষ্টিও আমি খেতে পারবো না। ওসি সাহেব মাথা নেড়ে বলল, এ হতচ্ছাড়া জায়গায় তো ভালো দোকান বা হোটেল নেই যে আপনাদের ভালো মন্দ দেব। যা সামান্য জিনিস দেওয়া হয়েছে তাতে আর অমন করে লজ্জা দেবেন না। যাই হোক, আমরা চা জল খাবার খেতে খেতেই আমাদের পাসপোর্টগুলোই ছাপ দিয়ে দিলেন ছোট দারোগা বাবু। আমরা বসে বসে টুকটাক কথাবার্তা বলছিলাম। এমন সময় বাংলাদেশ পুলিশের একজন সিপাহী এসে নিত্যকে সালাম করে একটা ছোট কাগজ দিয়ে বলল, ওসি সাহেব এটা পাঠিয়ে দিলেন। কাগজের উপর দিয়ে চোখ বুলিয়ে নিয়েই নিত্য একটু গলা চড়িয়ে এএসআইকে বললেন, জগন্নাথ বাবু, প্রশান্ত মুখার্জি নামে কেউ গেলে বলবেন। নিত্যকে কথাটা শেষ করতে না দিয়েই অধ্যাপক মুখোপাধ্যায় একটু উত্তেজিত হয়েই বললেন, আমার নাম প্রশান্ত মুখার্জি। নিত্য একটু হেসে বলল, ও আপনি খুলনায় যাবেন? হ্যাঁ, খুলনা থেকে আপনার আত্মীয় গাড়ি নিয়ে ওপারে অপেক্ষা করছেন। তাই নাকি? অধ্যাপক মুখোপাধ্যায় যেন আশাই করেননি। গাড়ি আসার খবর শুনেই যেন মাসিমা হতাশ হলেন। বললেন, আপনি তো গাড়িতে চলে যাচ্ছেন, আমাদের বোধহয় স্টিমার চড়িয়ে দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। না না, তা কেন হবে না? তাছাড়া গাড়ি যখন এসেছে তখন আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। মেসোমশাই বললেন, কিন্তু গাড়িতে কি জায়গা হবে? অধ্যাপক মুখোপাধ্যায় বললেন, একজনের বেশি নিশ্চয় আসেনি, সুতরাং জায়গা না হবার কি আছে। ওদের কথা শুনেই নিত্য অধ্যাপক মুখোপাধ্যায়কে বলল, আপনি বরং একবার দেখে আসুন। ওকে এই কথা বলেই একজন কনস্টেবলকে বলল, নগেন, তুমি প্রফেসর সাহেবকে ওপারের ওসি সাহেবের কাছে নিয়ে যাও আর বলবে উনি ওর গাড়িটা দেখে ফিরে আসবেন। 10-15 মিনিট পরই অধ্যাপক ফিরে এসে খুশির হাসি হেসে বললেন, অনেকদিন পর যাচ্ছি বলে আমার ছোট মামা আর 2 মামাতো ভাই আমাকে নিতে এসেছেন। এবার উনি মাসিমার দিকে তাকিয়ে বললেন, যে গাড়ি এসেছে তাতে আমরা 3 জন ধরে যাব বলেই মনে হয়। মেসোমশাই বললেন, আমরা গেলে বোধহয় আপনাদের সবাইকেই কষ্ট দেওয়া হবে। কষ্ট আবার কি, মাত্র ঘন্টা 2-এর পথ তো। জয়ন্তী বললেন, বনগা লোকালের চাইতে বেশি কষ্ট হবে কি? ওর কথায় আমরা হাসি। এবার নিত্য ওদের 3 জনের পাসপোর্ট কনস্টেবল নগেনের হাতে দিয়ে বলল, এদের 3 জনকে পৌঁছে দিয়ে এসো আর বলো এরা আমার লোক। জয়ন্তী সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন, আমিও যাই। নিত্য বলল, আরে দাঁড়ান দাঁড়ান, এত ব্যস্ত হচ্ছেন কেন? জলে তো পড়েননি। কিছু কিন্তু করার নেই, বসুন বসুন। আমি বললাম, নিত্য, আমি ওদের গাড়িতে চড়িয়ে দিয়ে আসতে পারি। কেন পারবে না? নিত্য সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, চলো আমিও যাই। আমরা দুজনে পা বাড়াতেই জয়ন্তী বললেন, আমিও কি ওদের সি অফ করতে যেতে পারি? নিত্য একগাল হাসি হেসে বলল, অধিকন্তু ন দোষাই। হাজার হোক, ওসি সাহেব নিজে এসেছেন। নিমেষে কাস্টমসের বৈতরণী পার হলো এদিকে ওদিকে। ওদিকের ওসিও ছুটে এলেন কাস্টমস কাউন্টারে। নিত্যর সামনে এসে উনি বললেন, নগেন এলেই তো হতো, আপনি আবার কষ্ট করে এলেন কেন? তারপর ওসি মহিউদ্দিন সাহেব হাসতে হাসতে বললেন, আপনি কি ভাবলেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আমরা হ্যারাস করব? নিত্য হাসতে হাসতে বলল, আপনাদের আত্মীয় স্বজনকে যখন আমরা হ্যারাস করি তখন আপনারাও। ওদের কথা শুনে কাস্টমসের 3-4 জন ইন্সপেক্টর হো হো করে হেসে উঠলেন। হাসি থামলে নিত্য একজন কাস্টমস ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলল, আমার বৌমার তেল ফুরোবার আগেই আমাকে বলো। ওই ইন্সপেক্টর কিছু বলার আগেই অন্য একজন ইন্সপেক্টর নিত্যকে বললেন, স্যার, ইশাক নতুন বিয়ে করেছে বলেই ওর বউ জবা কুসুম মাখবে, আর আমি 2 বছর আগে ঘরে বউ এনেছি বলে। নিত্য ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকিয়ে বলল, শুনছো ইশাক, তোমার বন্ধু কি বলছে?
যে ছোট ভাই বিয়ের সময় বড় ভাইকে নিমন্ত্রণ করতে ভুলে যায়, তার কি শাস্তি হওয়া উচিত? এবার ইসাক কিছু বলার আগেই ডান দিকের কোণা থেকে কাস্টমসের একজন মহিলা কর্মী মন্তব্য করলেন, পরপর 7 দিন পদ্মার ইলিশ খাওয়ানো। মহা খুশি হয়ে নিত্য বলল, ঠিক বলেছেন আপা। মাসিমা, মেসোমশাই, অধ্যাপক মুখোপাধ্যায়, জয়ন্তী ও আমি অবাক হয়ে ওদের হাসাহাসি কথাবার্তা শুনছিলাম। এবার অধ্যাপক মুখোপাধ্যায় দুদিকের 2 ওসিকে বললেন, আপনাদের মধ্যে যে এত ভালো সম্পর্ক তা তো আমরা ভাবতেও পারি না। জয়ন্তী বললেন, সত্যিই তাই। নিত্য কিছু বলার আগেই ওপারের ওসি বললেন, এই বর্ডারের পোস্টিংয়ে যে কি ঝামেলা আর টেনশন তা আপনারা ভাবতেই পারবেন না। আপনাদের সম্পর্ক ভালো না হলে তো আমরা কাজই করতে পারবো না। অধ্যাপক মুখোপাধ্যায় বললেন, তা ঠিক। কাস্টমসের ঘর থেকে বেরুবার আগে নিত্য একটু চিৎকার করেই বলল, ইসাক, তোমার বন্ধুকে বলে দিও পদ্মার ইলিশ না খাওয়ালেও এবার থেকে ঠিক জায়গায় ঠিক সময় জবা কুসুম নিয়মিত পৌঁছে যাবে। ওই তরুণ ইন্সপেক্টরটিও সবাইকে শুনিয়ে বলে, ইসাক, তুইও তোর দাদাকে জানিয়ে দে, জবা কুসুম মেখে আমার বউয়ের মাথা ঠান্ডা থাকলে দাদা তার এই অধম ভাইয়েরই উপকার করবেন। ওর কথায় সবাই হেসে ওঠেন। পার্ক সার্কাসের মাসিমা, মেসোমশাই ও অধ্যাপক মুখোপাধ্যায়ের বিদায় সম্বর্ধনা ভালোই হলো। মেসোমশাই দুদিকের 2 ওসিকেই বারবার ধন্যবাদ জানালেন। বর্ডার পার হওয়া নিয়ে সত্যি ভয় ছিল এবং এই ভয়ের জন্যই পার্টিশন হবার পর আর এদিকে আসেনি। মেসোমশাই একবার নিঃশ্বাস নিয়ে বললেন, এখন আপনাদের দেখে মনে হচ্ছে মাঝে মাঝে আসা যাওয়া করতে পারি। বেনাপোলের ওসি বললেন, 100 বার আসবেন, আপনাদের আসা যাওয়ার জন্যই তো আমরা আছি। এবার উনি মাসিমার দিকে তাকিয়ে বললেন, যখন ইচ্ছে নাতি নাতনির কাছে যাবেন, কোনো অসুবিধে হবে না। হ্যাঁ বাবা, সত্যি আবার আসবো। গাড়িতে ওঠার আগে মাসিমা জয়ন্তীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, সাবধানে যেও, আর এই মাসিমাকে ভুলে যেও না। আমরা কলকাতায় ফিরে এলে মাঝে মাঝে চলে এসো, খুব খুশি হব। আসবো মাসিমা। মাসিমা আমার মাথায় মুখে 10 বার হাত বুলাতে বুলাতে বলেন, তোমাকে আর কি বলবো বাবা, তুমি না থাকলে আমার এই সব ছেলেদের সঙ্গে আলাপই হতো না। তুমি মাঝে মাঝে দেখা করো। বললাম, হ্যাঁ মাসিমা, নিশ্চয়ই দেখা করব। নিত্য বলল, মাসিমা আমিও আসব। 100 বার আসবেন। ছেলেমেয়েরা যদি মা মাসিকে বিরক্ত না করে তাহলে কি মা মাসি শান্তিতে থাকতে পারে? অধ্যাপক মুখোপাধ্যায়ও সবাইকে বারবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে গাড়িতে উঠলেন। ওদের গাড়ি রওনা হবার পর এপারের দিকে 2 পা এগিয়ে গিয়েই জয়ন্তী আমাকে বললেন, মাত্র এই কয়েক ঘন্টার পরিচয়, কিন্তু তবু ওরা চলে যাওয়ায় মনটা খারাপ হয়ে গেল। আমি ওর দিকে তাকিয়ে একটু হেসে বললাম, মানুষের মন নিয়ে এই তো বিপদ। সে যে মুহূর্তের মধ্যে কখন কাকে ভালোবাসবে তা কেউ বলতে পারে না। জয়ন্তী একবার আমার দিকে তাকালেন, বোধহয় একটু হাসলেনও। নিত্য বোধহয় একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়ল, বলল, এখানে যে কত মানুষের কত কি দেখলাম আর জানলাম তা ভেবেও অবাক হয়ে যায়। নিত্য কোনো কালেই আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল না, ছিল সহপাঠী। কলেজে আমার অসংখ্য বন্ধু ছিল, অধ্যাপকদের সঙ্গেও আমার হৃদ্যতা ছিল। পড়াশোনা ছাড়াও আরও বহু বিষয় নিয়ে আমি ব্যস্ত থাকতাম। আর নিত্য, সে হাওড়া স্টেশন থেকে ট্রামে 3 পয়সার টিকিট কেটে কলেজে আসতো, ক্লাস করত, আবার 3 পয়সায় হাওড়া পৌঁছে 5 লোকালে চড়ে বাড়ি ফিরে যেত। এই ছিল ওর নিত্যকর্ম পদ্ধতি। কলেজের পাশেই ছিল ছবিঘর আর পুরবী। আমরা মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিয়ে ওর কাছ থেকে পয়সা কড়ি ধার করেও সিনেমা বা মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের খেলা দেখেছি। কিন্তু নিত্য নৈব চ। শুধু কি তাই, নিত্য কোনোদিন আমাদের সঙ্গে বসে কেস্টো ক্যাফেতে 1 কাপ চা পর্যন্ত খায়নি। তবু সেই নিত্যকে ভারত বাংলাদেশ সীমান্তের হরিদাসপুর চেকপোস্টে ওসি দেখে কত ভালো লাগলো। আমাকে পেয়ে ও নিজেও কত খুশি হলো। এ সংসারে জীবনের সব ক্ষেত্রেই এমন হয়। বিয়ের আগে মেয়েরা যে ভাইয়ের সঙ্গে নিত্য ঝগড়া করেছে, বিয়ের পর দীর্ঘদিনের ব্যবধানে সেই ভাইকে কাছে পেয়ে মেয়েরা যেন হাতে স্বর্গ পায়। আসল কথা, পুরানো দিনের ছিটে ফোঁটা স্মৃতিও বর্তমানের অনেক মধুর অভিজ্ঞতার চাইতেও মানুষের কাছে অনেক প্রিয়, অনেক আনন্দের। উত্তরপ্রদেশের মানুষ ঠিকই বলে, দূরকা ঢোল সাহানায় বরাবর। সত্যি, দূরের ঢোল সানায়ের মতোই মধুর। জীবজগতের কোনো কিছুই চিরকালের জন্য এক জায়গায় থাকতে পারে না। জীবন পথের বিবর্তনের মাঝেও সে পরিবর্তন চাই পারিপার্শ্বিকের। কীটপতঙ্গ, পশু পাখি থেকে শুরু করে মানুষ পর্যন্ত চিরকাল ধরে ভ্রমণ বিলাসী।
আজও সেই সুদূর সাইবেরিয়ার নিজের ঘর ছেড়ে হাজার হাজার পাখি কিসের মোহে কার আকর্ষণে যে আলিপুরের চিড়িয়াখানায় উড়ে আসে তা শুধু ওরাই জানে। অতীতে শুধু মার্কো পোলো, আলেকজান্ডার, হিউয়েন-সাং, ইলতুৎমিশ বা ভাস্কো দা গামাই ঘর ছেড়ে বেরোননি, আরও অনেকেই বেরিয়েছেন। মার্কো পোলোর সব সঙ্গীই কি স্বদেশে ফিরেছিলেন? আলেকজান্ডারের বিরাট সৈন্যবাহিনীর অনেকেই দেশে ফিরে যাননি। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা নতুন দেশে নতুন সংসার পেতেছেন। শুধু ওরাই নয়, পৃথিবীর বহু দেশের অসংখ্য সওদাগরই সমুদ্র পথে বেরিয়ে আর ফিরে আসেননি। যারা ফিরে এসেছেন তাদের অনেকেই আবার বেরিয়েছেন জীবনের টানে বা জীবিকার প্রয়োজনে। মানুষের এই পথ চলা কোনোদিন থামেনি, থামবে না। কাজে অকাজে, ইচ্ছায় অনিচ্ছায়, সুখে দুঃখে মানুষকে ঘর ছেড়ে বেরুতেই হয়। মানুষ নিজের ঘর, নিজের সংসারকে যত সুন্দর করছে, তার ঘর ছেড়ে পৃথিবী বিচরণও ততই বাড়ছে। যুদ্ধ বিগ্রহ, সংঘাত সংঘর্ষ, পর্বত প্রমাণ বিধিনিষেধ নিয়েও কেউ কোনোদিন মানুষের পথ চলা বন্ধ করতে পারেনি, পারবে না। মা ধরিত্রী তো সৃষ্টির আদিমতম যাযাবর, সে তো কখনোই স্থির হয়ে থাকতে পারে না। এই যাযাবর মার সন্তান হয়ে আমরা কি ঘরের কোণে 2-5 জন আত্মীয় বন্ধুর মোহে বন্দী থাকতে পারি? যুগের বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের যাযাবর বৃত্তি বেড়েই চলেছে। প্রতিদিন প্রতি মুহূর্তে আরও বেশি মানুষ ঘর ছেড়ে বেরোচ্ছেন। কোনো অশরীরী আত্মা যেন অহর্নিশ মানুষের কানে কানে বলছেন, চড়ই বেতি, চড়ই বেতি, চলো চলো, আরও চলো, আবার চলো। পৃথিবীর কোনো মহাশক্তি মানুষের পায়ে শিকল পরাতে না পারলেও দেশ থেকে দেশান্তরে মানুষের চলা নিয়ন্ত্রিত করার জন্য আছে পাসপোর্ট, আছে ভিসা। প্রতি দেশের সীমানা অতিক্রমের সময় তাদের পরীক্ষা নিরীক্ষা হয়। পাসপোর্টের অঙ্গে মোহরের ছাপ মেরে সযত্নে সতর্কে তার আগমন নির্গমনের হিসাব রক্ষা করা হয়। শুধু তাই না, বাক্স পেঁটরা, পোঁটলা পুঁটলি তল্লাশি করে দেখা হয়, বাছাধন কী নিয়ে এলেন, কী নিয়ে গেলেন। পাশ্চাত্য দেশে ও দেশবাসীর কাছে এসব ব্যাপার ডাল ভাত। সকালে প্যারিসে ব্রেকফাস্ট খেয়ে, মিলানে ব্যবসা বাণিজ্যের কাজ সেরে, ভিয়েনায় লাঞ্চের পর কনফারেন্সে সক্রিয় অংশগ্রহণ করে, বার্লিনে বান্ধবীর উষ্ণ সান্নিধ্যে নাচ গান ডিনার শেষ করে ঘরের ছেলে ঘরে ফেরা আজ লক্ষ লক্ষ মানুষের কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রেয়সীর শুধু একটা চুম্বনের জন্য বস্টনের ছেলে ছোকরাদের গাড়ি নিয়ে কানাডার কোনো সীমান্ত শহরে ছুটে যাওয়া বা নায়াগ্রার ধারে ঘূর্ণায়মান কাফেতে কিছুক্ষণ কাটিয়ে এলে বাড়ির কেউ জানতেও পারেন না। সমস্যা সমাজতান্ত্রিক ও এশিয়া আফ্রিকার অনুন্নত দেশগুলিতে। কোথাও রাজনৈতিক কারণে, কোথাও অর্থনৈতিক সমস্যার জন্য মানুষের ঘোরাঘুরির পথে বহু বাধা, বহু বিঘ্ন। অতীত দিনের ভারতীয় উপমহাদেশের মানুষ নিয়মিত সমুদ্র পাড়ি দিয়েছেন, হিমালয়ও অতিক্রম করেছেন। তাদের অনেকের অনেক কথাই ইতিহাসের পাতায় পাতায় আজও ছড়িয়ে থাকে। তারপর কত কি অঘটন ঘটে গেল। এই বিরাট উপমহাদেশের সমস্ত মানুষগুলো যেন বাদগ্রস্ত হয়ে ঘরের মধ্যে বন্দী হয়ে রইল। কাশী গয়া যাত্রাকেই অন্তিম যাত্রা মনে করতেন আত্মীয় স্বজনের দল। ওপার থেকে সাহেব মেমেরা এলে আমরা ইংরেজি বুলি শিখতাম, কিন্তু সে দেশের অতি সাধারণ সওদাগরের দল নির্বিবাদে সমুদ্র পাড়ি দিয়ে পৃথিবীর নানা দিগন্তে মসলিন ও তাঁতের শাড়ি বিক্রি করতেন। সে দেশেরই আলালের ঘরের 2-1টি দুলাল কালাপানি পাড়ি দিলে হইচই পড়ে যেত। গঙ্গা দিয়ে অনেক অনেক জল গড়িয়ে গেছে, কিন্তু আজও মানুষের শেয়ার বাজারে বিলেত ফেরতের দাম বেশ চড়া। সে যাই হোক, ঝগড়া বিবাদ, সংঘাত সংঘর্ষ ও সর্বোপরি অসংখ্য মানুষের অনেক রক্তপাতের মধ্যে দিয়ে এই উপমহাদেশ টুকরো টুকরো হবার পর ভারতবাসীরা লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস যেতে ভয় না পেলেও পাকিস্তান যেতে দ্বিধা করেছে। বিদ্বেষ ও হিংসার মধ্যে দিয়ে যে দুটি দেশের জন্ম, সে দেশের মানুষের মনে এই দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকবেই। বিস্ময় ও মজার কথা, পাকিস্তানের বুক চিরে নতুন বাংলাদেশের জন্ম হবার পরও এই দ্বিধাদ্বন্দ্বের কালো মেঘ পুরোপুরি কাটেনি। উড়োজাহাজের বড়লোক খদ্দেরদেরও বিমানবন্দরে পাসপোর্ট, ভিসা পরীক্ষা ও মালপত্র তল্লাশি হয়, কিন্তু সেখানে তেমন ভীতি বা দ্বিধাদ্বন্দ্ব থাকে না। হতভাগ্যের দল যাতায়াত করেন হরিদাসপুর, বেনাপোলের মতো সীমান্ত চেকপোস্ট অতিক্রম করে। এই সীমানা পার হওয়া নিয়ে সংশয় নেই, এমন মানুষ সত্যি দুর্লভ। অধ্যাপক মুখোপাধ্যায়দের বিদায় জানিয়ে
নিত্যর অফিসে ফেরার পথে জয়ন্তী একটু চাপা গলায় আমাকে বললেন, এই বর্ডারের ভয়ে আমি বিশেষ রংপুর যাই না। কিসের ভয়ে? ঝামেলার ভয়, নাস্তানাবুদ হবার ভয়ে। আমি কোনো মন্তব্য করি না, ওর দিকে তাকিয়ে প্রশ্ন করি, আপনি একেবারেই রংপুর যান না? প্রায় 14-15 বছর আগে একবার আমরা সবাই মিলে গিয়েছিলাম। একটু থেমে বলেন, তাও হঠাৎ বাবা অসুস্থ হয়েছিলেন বলেই গিয়েছিলাম। আমি একটু হেসে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করি, এই এত বছরের মধ্যে আর যাননি? না। হঠাৎ যেন দুষ্টু সরস্বতী আমার জিহ্বায় বসায় আমি ওকে বলি, এবার কি আমার সঙ্গে দেখা হবে বলেই? পুরো কথাটা শেষ করবার আগেই জয়ন্তী আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, জানি না, আমি কি জ্যোতিষী? নিত্য নিজের আসন অলঙ্কৃত করেই আমাদের দুজনের দিকে তাকিয়ে ফতোয়া জারি করলো, দুপুরের খাওয়া দাওয়ার পর দুজনকে ছাড়া হবে। আমরা দুজনেই সঙ্গে সঙ্গে আপিল করি। জয়ন্তী বলেন, আপনি আপনার বন্ধুকে রেখে দিন, কিন্তু আমাকে আর আটকাবেন না। আমাকে আবার টিকিট ফিকিটের ব্যবস্থা করে ট্রেন ধরতে হবে। নিত্য নির্বিকারভাবে হাসতে হাসতে বলল, আপনার গাড়ি তো মাঝরাত্রিরে, এখন গিয়ে কি করবেন? টিকিট রিজার্ভেশনের চেষ্টা করতে হবে না? সেসব হয়ে যাবে, কিছু চিন্তা করবেন না। আমি বললাম, না ভাই নিত্য, যশোরে আমার কাজ আছে, তাছাড়া আজই ঢাকায় পৌঁছতে পারলে ভালো হয়। ওর মুখে এবারও সেই নির্বিকার হাসি। বলল, এত বছর পর তোমার সঙ্গে দেখা, এক কাপ চা খেয়ে চলে যেতে চাইলেই কি আমি তা যেতে দিতে পারি? আমরা দুজনেই অনেক অনুরোধ উপরোধ আবেদন নিবেদন করলাম, কিন্তু হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্টের ভাগ্যবিধাতা তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন না। আমাদের চায়ের ব্যবস্থা করে নিত্য একটু বেরুলো। বেরুবার সময় শুধু বলল, আমি এখনই আসছি। ও ঘর থেকে বেরুতেই জয়ন্তী বললেন, আপনার বন্ধু এমন করে বললেন যে বেশি কিছু বলতে পারলাম না, কিন্তু আমি ওকে বাধা দিয়ে বললাম, আপনার আর কি, ও তো আপনার টিকিটের ব্যবস্থা করেই দেবে, কিন্তু মুশকিলে পড়লাম আমি। আপনার মতো সাংবাদিকের আবার মুশকিল কি? না না, আমার আবার মুশকিল কি? যত মুশকিল আপনার। 100 বার আমি মেয়ে, আপনি ছেলে, তাছাড়া আমি একলা একলা যাচ্ছি। আমি এদিক ওদিক দেখে নিয়ে একটু সতর্ক হয়ে চাপা গলায় বলি, কে আপনাকে একলা যেতে বলেছে? এ সংসারে চপলতা শুধু কিশোর কিশোরীর জীবনেই ঘটে না। জীবনের বিশেষ বিশেষ মুহূর্তে আমরা সবাই চপলতা প্রকাশ না করে পারি না। ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, চপলতা ঘটে যায়। আমি ভাবিনি এমন চপলতা প্রকাশ করব, কিন্তু যা ভাবা যায় না তা তো ঘটে। নিত্য ঘটে আমাদের প্রতিদিনের জীবনে। মুহূর্তের জন্য মনে হলো বোধহয় অন্যায় করলাম। উনি আমার দিকে তাকিয়ে শুধু একটু হাসেন। আমি খুব জোরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, যাক বাঁচালেন। জয়ন্তী একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তার মানে? আপনার হাসি দেখে বুঝলাম আপনি রাগ করেননি। কেন রাগ করব কেন? হঠাৎ একটু চপলতা প্রকাশ করেই মনে হয়েছিল বোধহয় আপনি অসন্তুষ্ট হবেন। জয়ন্তী বেশ গম্ভীর হয়ে বললেন, এ সংসারে বেঁচে থাকার ঝামেলা তো কম নয়, কিন্তু একটু আধটু হাসি ঠাট্টা বা চপলতা না হলে কি আমরা কেউ বাঁচতে পারবো? উনি একটু থেমে আবার বলেন, আমি নিজেও বেশি গম্ভীর থাকতে পারি না, আবার বেশি গম্ভীর লোককে বেশিক্ষণ সহ্যও করতে পারি না। আমিও তাই, সে আপনাকে দেখেই বুঝেছি। এবার খুব উৎসাহের সঙ্গে প্রশ্ন করি, আমাকে দেখে আর কি কি বুঝেছেন? জয়ন্তী চাপা হাসি এসে বললেন, এখনই সব কথা বলবো কেন? ওর কথায় আমি হেসে উঠি। একটু পরেই নিত্য ঘুরে এসে জয়ন্তীকে বলল, আপনি যশোর স্টেশনের ASM এর কাছে গেলেই টিকিট পেয়ে যাবেন। তাছাড়া উনি আপনাকে ট্রেনে চড়িয়ে দেবার ব্যবস্থাও করবেন। আমি চাপা হাসি হেসে বললাম, ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। ওরা দুজনেই হাসে। এবার নিত্য ওকে বলে, আমরা চেকপোস্টের সবাই সামনের একটা ব্যারাকে থাকি, ওখানে তো আপনাকে নিতে পারি না। দরজার পাশে দাঁড়ানো কাস্টমসের একজন মহিলা কর্মীকে দেখিয়ে বলল, আপনি এই দিদির সঙ্গে কাস্টমসের গেস্ট হাউসে চলে যান, ওখানে গিয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম করুন। আমরা দুজনে খানিকটা পরেই আসছি। জয়ন্তী বললেন, আমার জন্য আপনাদের সবার এত কষ্ট? কিছু কষ্ট না। নিত্য একটু হেসে বলল, সবাই তো মনে মনে আমাদের গালি দেয়, কজন লোক আর আমাদের আপন মনে করে। মন খুলে কথা বলার মতো লোক পেলে আমাদের ভালোই লাগে। জয়ন্তী আর কথা না বাড়িয়ে চলে গেলেন। নিত্য ওর সহকর্মীদের বলে আমাকে নিয়ে ওদের ব্যারাকে গেল। বলল, চলো বাচ্চু, একটু গল্পগুজব করা যাক। চেকপোস্টের ঠিক উল্টো দিকে একটা লম্বা চালাঘর, মাঝে মাঝে পার্টিশন করা। আমি অবাক হয়ে বললাম, এত বছর ধরে তোমাদের চেকপোস্ট হয়েছে, কিন্তু তোমাদের কোয়ার্টার তৈরি হয়নি?
না ভাই, এখানে দিনের পর দিন থাকো কি করে? তাছাড়া তোমাদের কেউই তো ফ্যামিলি আনতে পারে না। নিত্য একটু ম্লান হেসে বলল, আমাদের এসব দুঃখের কথা কে বোঝে আর কে শোনে? তাছাড়া পুলিশের লোকজনেরও যে দুঃখ কষ্ট আছে তা কজন বিশ্বাস করে? পাশাপাশি দুটো তক্তপোষের ওপর বালিশে হেলান দিয়ে আমরা মুখোমুখি বসে কথা বলি। ও পকেট থেকে একটা লাল সিগারেটের প্যাকেট বের করতেই আমি জিজ্ঞাসা করি, এ আবার কি সিগারেট? এরকম প্যাকেট তো দেখিনি। নিত্য প্যাকেটটা আমার হাতে দিয়ে বলল, এ তো আমাদের দেশের সিগারেট না, ওপারের। হ্যাঁ তাই দেখছি, খেয়ে দেখো, বেশ ভালো সিগারেট। গোল্ড লিফ সিগারেটে টান দিয়ে বলি, হ্যাঁ বেশ ভালো সিগারেট। নিত্যও একটা সিগারেট ধরিয়ে একটা টান দিয়ে বলে, বললাম না বনগাঁয় কি এই সিগারেট পাওয়া যায়? ও একটু আত্মপ্রসাদের হাসি হেসে বলল, না পাওয়া গেলেও আমরা পেয়ে যাই। মুহূর্তের জন্য একটু থেমে বলল, লোকজন দিয়ে যায় বলেই খাই, নিজের পয়সায় কি এইসব সিগারেট খাওয়া যায়? আমি হেসে বলি, তাহলে ভালোই আছো কি বলো? ভালো আছি তাও বলতে পারবো না, আবার ভালো নেই তাও বলা ঠিক হবে না। তার মানে? নিত্য সিগারেটে একটা টান দিয়ে তুড়ি দিয়ে ছাই ফেলে বলল, জানোই তো পুলিশের চাকরিতে সব সময় 2 পয়সা এক্সট্রা ইনকাম থাকে। আইবির মতো দু একটা জায়গায় ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের এক্সট্রা ইনকাম নেই। ওর কথায় আমি হাসি। হাসছো কি ভাই? আজকাল কলকাতা পুলিশের এমন কনস্টেবলও আছে যারা মাসে মাসে 10,000 টাকার বেশি আয় করে। বলো কি? তুমি তো দিল্লি চলে গেছো তাই কলকাতার খবর রাখো না। যে পুলিশকে চোর ডাকাত গুন্ডা বদমাশরা ভয় করত, সে পুলিশ আর নেই। এখন আমরাই ওদের ভয় করি। আমি অবাক হয়ে প্রশ্ন করি, কেন? একটু ম্লান হাসি হেসে নিত্য বলে, আজকাল পলিটিশিয়ানদের হাতে গুন্ডারা নাকি গুন্ডাদের হাতে পলিটিশিয়ানরা তা ঠিক বুঝে উঠতে পারি না। কিন্তু ও মাথা নেড়ে বলল, কোনো কিছু নেই ভাই। আজকাল আমরা নেংটি ইঁদুর ধরলেও হয় বাঘ না হয় সিংহ গর্জন করে উঠবেই। আমি প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করি, যাই হোক তুমি এখানে কেমন আছো তাই বলো। পোস্টিং হিসেবে ভালোই, তবে ভালোই মানে? নিত্য একটুও দ্বিধা না করে বলল, ভালোই মানে না চাইলেও বেশ 2 পয়সা ইনকাম আছে এখানে। আর তাছাড়া খুব ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে বহু বিখ্যাত মানুষ থেকে শুরু করে নানা ধরনের মানুষ দেখা যায়। ও একটু থেমে বলল, থানায় মোটামুটি একই ধরনের ঘটনা বা মানুষ দেখা যায়, কিন্তু এখানে নিত্য নতুন অভিজ্ঞতা হয়। আমি চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে থাকি। নিত্য বলে যাই, এই চেকপোস্টে বসে বসে কত মানুষের কত কাহিনী যে জানলাম, কত রকমের কত ঘটনা যে চোখের সামনে দেখলাম, তা তুমি ভাবতে পারবে না। তাই নাকি? হ্যাঁ ভাই, একটু শুকনো হাসি হেসে বলল, ফেরার পথে এখানে 2-1 দিন থাকলে তোমাকে সব বলবো। আমি সঙ্গে সঙ্গে বললাম, নিশ্চয়ই থাকবো।